আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে আসছি সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস। সেটা হলো অধ্যায় 2-এর ক্লাউড কম্পিউটিং টপিকের ক্লাসটা। এইটা তোমাদের বর্তমানের বোর্ড সাপেক্ষে এবং কলেজের প্রশ্ন সাপেক্ষে খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং তোমরা এটার প্রমাণ পাবে তোমাদের কলেজের পরীক্ষার প্রশ্নগুলো যদি দেখো অথবা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যদি অ্যানালাইজ করো, তাহলে দেখবা 1 মার্কের জন্য তো কমন প্রশ্ন, 2 মার্কের জন্য এখান থেকে প্রশ্ন আসে। তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো এইখান থেকে 4 মার্কের এবং 3 মার্কের প্রশ্নগুলো খুবই বেশি পরিমাণে আসে। তাহলে এত ইম্পর্টেন্ট একটা টপিক যেখান থেকে আমাদের প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। তো এই যে এত বড় একটা টপিক, আমি তোমাকে এই সম্পূর্ণ ক্লাসে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ক্লাউড কম্পিউটিংয়ের যতটুকু তোমার জন্য সর্বোচ্চ পরিমাণ দরকার একদম সহজভাবে সুন্দরভাবে তোমাকে প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে বুঝাই দেবো ইনশাআল্লাহ। এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি যদি এই ক্লাসটা পরিপূর্ণ সুন্দরভাবে শেষ পর্যন্ত করো, তাহলে এই টপিকের যত রকমই প্রশ্ন আসুক, কঠিন প্রশ্নও আসে আবার সহজভাবেও আসে, যেভাবে আসুক না কেন তুমি এই টপিক থেকে ফুললি সুন্দরভাবে আনসার করতে পারবা। ক্লাস শুরু করার আগে ছোট্ট একটা নোটিশ, খুবই মনোযোগ দিয়ে শুনবে। সেটা হলো যে তোমাদের কিন্তু এখনও অধ্যায় 2-এর কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া আমার বাকি আছে, এবং তোমরাও কিন্তু খুবই পাগল হয়ে আছো যে স্যার ওই ক্লাসগুলো দেন। এই ক্লাসটারও তোমাদের প্রচণ্ড রিকোয়েস্ট ছিল, তাই আমি কিন্তু এটা আপলোড দিচ্ছি। অন্যান্য যেই ইম্পর্টেন্ট ক্লাসগুলো আছে সেটাও আমি ইনশাল্লাহ আপলোড দিব, এরকমটা আশা রাখছি। কিন্তু সমস্যা এক জায়গায় হয়ে দাঁড়াইছে এবং দুঃখজনক একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। সেটা হলো তোমরা ক্লাসের ভিউ করো, আলহামদুলিল্লাহ যতটুকু করো, ক্লাসের ভিউ মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু তোমরা লাইক এবং কমেন্ট করতে তোমাদের কতটা কষ্ট হয় আমি জানি না। তোমরা একটা প্ল্যাটফর্ম থেকে একবারে মানে ফ্রিতে এত কিছু পাচ্ছ, কৃতজ্ঞতা বোধ বলতেও কি তোমাদের কিছু নাই যে একটা লাইক দেই বা একটা কমেন্ট করি? তোমাদের এত আলসামি লাগে যে একটা জাস্ট আঙ্গুলে ক্লিক করতে এত কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি যে তোমাদেরকে এত কষ্ট করে নোট করে, এত কষ্ট করে উপস্থাপনা করে এতটা যে তোমাদের জন্য করতেছি, তো তোমাদেরকে একটু মূল্যবোধ থাকে না বা দায়িত্ববোধ থাকে না যে স্যারকে একটু সাপোর্ট করি, স্যারকে একটু এনকারেজ করি, স্যারকে একটু মোটিভেট করি, যাতে তোমরা শেয়ার করবে চ্যানেলটা আরেকটু বড় হবে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবে, তাদের আইসিটির সকল সমস্যা দূর হবে, তোমরা নিজেরা একটু কমেন্ট করবে, লাইক করবে, চ্যানেলটা রিচ বাড়বে। এতে করে আমি এনকারেজ হবো, আমি আরও বেশি করে দেওয়া শুরু করব, তোমাদেরকে আরও সুন্দর ক্লাস দিব, নৈতিক দিব, অবজেক্টিভ দিব, ইম্পর্টেন্ট জিনিস দিব। আর আমি তো তোমাদের জন্য প্রতি বছর খুবই গুরুত্বপূর্ণ সাজেশন আমি এখানে দেই, ঠিক আছে? বোর্ড পরীক্ষার আগে সাজেশন দেই। তো এত কিছু তোমাদের জন্য করতে চাই বা করতেছি, কিন্তু তোমাদের তো ওইরকম রেসপন্স নাই। জিনিসটা খুবই দুঃখজনক, যার কারণে আমি মানে মন থেকে সত্যি কথা বলতে খুব কষ্ট পাই বা পেয়েছি, যার কারণে আমি ক্লাসটা একটু স্লো আপলোড দিলাম বা দিচ্ছি। তোমরা যদি একটু কষ্ট করে আরেকটু অ্যাক্টিভনেস দেখাও এবং মোটিভেট করো, তাহলে ইনশাআল্লাহ আমি আরও তোমাদের যে জটিল ক্লাসগুলো আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি তোমাদের জন্য ওগুলো আপলোড দেওয়া শুরু করব। চলো তাহলে ক্লাসটা শুরু করি। এই টপিকটা বোঝানোর ক্ষেত্রে আমি সবার প্রথমে তোমাকে এই সংজ্ঞাটা ভালো করে পড়ে শোনাবো, তারপরে আমি একটা ছোট আলোচনা করব যেটা অবশ্যই তোমাকে শুনতে হবে। ওইখান থেকে তুমি আমাদের বর্তমান জীবনে ক্লাউড কম্পিউটিংয়ের যে ব্যবহারগুলো আছে সেটা থেকে শুরু করে, সুবিধা অসুবিধা থেকে শুরু করে ক্লাউড কম্পিউটিংয়ের একবারে বেসিক টপিকটা তুমি ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য অবশ্যই এটা শুনতে হবে। এর পরবর্তীতে আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাকে আমি ক্লিয়ারলি বুঝাই দিব। তাহলে দেখো সবার প্রথমে সংজ্ঞায় কি বলছে। ক্লাউড কম্পিউটিং সংজ্ঞাটা অনেক সুন্দর, তুমি চাইলে তোমার যে কোনো রাইটারের বই থেকেও তুমি সংজ্ঞা ব্যবহার করতে পারো। তো এখানে বলছে কি যে ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক বিশেষ পরিষেবা, যেখানে বিভিন্ন রিসোর্স সহজে ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র ও চাহিদা অনুযায়ী ব্যবহার বা ভাড়া করতে পারে। খুব সুন্দর একটা সংজ্ঞা, তুমি তখন বুঝতে পারবা যখন এটা ব্যাখ্যাটা বলে আমি শেষ করব তারপরে। তো এখন সংজ্ঞাটা একটু হার্ড লাগতে পারে, চলো আমরা একটা ছোট্ট ব্যাখ্যা শুনি, তারপর আমরা আবার ওইখানে ফেরত যাব। আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো যে আমরা কিন্তু প্রতিদিনই অনেক রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ ব্যবহার করে থাকি। তো এই যে অ্যাপগুলো যে আমরা ব্যবহার করি অথবা ওয়েবসাইটগুলো যে আমরা ব্যবহার করি, এখানে কিন্তু আমরা প্রতি মুহূর্তে অনেক পোস্ট, ছবি এগুলো আপলোড দিয়ে থাকি। তো এই যে জিনিসগুলো আমরা আপলোড দিই, তুমি তোমার কথায় চিন্তা করো, তুমি যে ছবিগুলো আপলোড দিচ্ছ তোমার ফেসবুক অ্যাকাউন্টে এখন পর্যন্ত, তোমার ফোন থেকে যদি ছবিগুলো ডিলিট করে দাও তাও কোনো সমস্যা নাই, তুমি কিন্তু ফেসবুকে ঢুকলে ওই ছবিগুলো পাচ্ছ, মানে ওগুলো কিন্তু আপলোড অবস্থায় যেভাবে রাখছো ওইভাবে আছে। তার মানে চিন্তা করে দেখো যে তোমার ফোন থেকে ডিলিট করে দেওয়ার পরেও ওই অ্যাপের ভিতরে ছবিগুলো আছে কেন? তার কারণটা হলো তুমি যে ওইখানে আপলোড করছো, এই আপলোড করা ছবিটা আসলে কোনো একটা সার্ভারে জমা হয়েছে, যার কারণে তুমি যখন যেখান থেকে লগ ইন করো না কেন, তোমার এই ফোন থেকে আপলোড দিচ্ছ, তুমি এই ফোন থেকে
যদি তুমি অ্যাপসটা আনইনস্টলও করে দাও, অর্থাৎ অ্যাপসটা একবারে মুছে ফেলো, তুমি অন্য কোনো ফোনেও যদি লগ ইন করো বা যে কোনো কম্পিউটারে লগ ইন করো, তুমি কিন্তু তোমার প্রোফাইলটা ওইভাবে সুন্দর পাবে এবং তোমার ছবিগুলোও তুমি কিন্তু পাবে। তাহলে কেন এতটা সুন্দর তুমি সুবিধা পাচ্ছ? তার কারণটা হলো এই যে তোমার কন্টেন্ট যেগুলো তুমি আপলোড দিছো বা যেগুলো ভিডিও তুমি আপলোড দিছো, যে পোস্টগুলো তুমি করছো বা তুমি যে ছবি আপলোড দিছো, এই সকল কিছু কিন্তু ওই ফেসবুকের সার্ভারে জমা হয়ে গেছে। এই জমা হয়ে যাওয়ার কারণে তুমি এখন বাংলাদেশে বসেও যেমন দেখতেছো, হঠাৎ করে তুমি মনে করো অস্ট্রেলিয়া চলে গেছো, অস্ট্রেলিয়া যায় ওইখানে নতুন ফোন কিনছো, কিনে তোমার ফেসবুকে লগ ইন করছো, সেই সেম প্রোফাইল ছবি টবি সব কিন্তু আবার তুমি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছ। তাহলে এই যে টাইপের যে সুবিধাটা, এটাও কিন্তু একটা ক্লাউড সুবিধা। এখন আমি তোমাকে এটা কেন বললাম? এটা আমি তোমাকে বললাম এই কারণে যে আমাদের বর্তমান সময়ে আমাদের এই তথ্য নির্ভরশীল যে যুগটা চলতেছে বা সময়টা চলতেছে, এই সময়ে আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো না কোনোভাবে কম্পিউটার ক্লাউডের সাথে সম্পর্কযুক্ত আছি, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে না হয় ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে আসলে কাজটা হয় কি, এই ক্লাউড বলতে, ক্লাউড যে শব্দটা আমি বারবার বলতেছি মেক টাইপের, এটা আসলে একটা রূপক শব্দ, ঠিক আছে? এটা একটা রূপক শব্দ, নবীর থেকে আসে যে ক্লাউডটা, ক্লাউড কম্পিউটিংয়ের ভিতরে ক্লাউড বলতে কি বোঝায়? এটা একটা রূপক শব্দ, যেটার মানে হলো একটা শক্তিশালী সার্ভার কম্পিউটারকে বোঝায়। বুঝতে পারছো? শক্তিশালী সার্ভার কম্পিউটারকে বোঝায় যেখানে কি রাখতে পারবা, যেখানে বিভিন্ন প্রকার তথ্যের জন্য বিভিন্ন প্রকার তুমি সুবিধা নিতে পারবা। কেমন সুবিধা? এই যে ফেসবুকের জন্য যেমন তুমি একটা সুবিধা পাইলে যে এই অ্যাপসের ভিতরে আমি ছবিগুলো আপলোড দিয়ে রাখছি, এরপর আমি যেখান থেকে মন চায় আমি লগ ইন করলে ওই জিনিসটা পেয়ে যাচ্ছি, একইভাবে এই ক্লাউড কম্পিউটিংটা ওই রকমই, ঠিক আছে? যেখানে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা এইরকম, আমরা বিভিন্ন কোম্পানি আছে যারা আমাদের জায়গা ভাড়া দেয়, ভালো করে বুঝো, এই তুমি ছবি বলো, তথ্য বলো, এই জিনিসগুলো রাখার জন্য বিভিন্ন কোম্পানি আমাদেরকে সার্ভারে জায়গা ভাড়া দেয়। তো এই কোম্পানিগুলো কারা জানো? যেমন অ্যামাজন আছে, গুগল আছে, মাইক্রোসফট আছে, এই কোম্পানিগুলো আমাদেরকে এইভাবে সার্ভারের সুবিধাগুলো দিয়ে থাকে। কিন্তু একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, এগুলো কিন্তু সার্ভারটা ম্যাক্সিমামই আমাদের জন্য ফ্রি করে দেওয়া থাকে। এই যে ছবি টবি আপলোড দিছি, পরবর্তীতে দেখতেছি, এগুলো কিন্তু আমাদের জন্য ফ্রি, কারণ ওইখান থেকে ওরাও অনেক সুবিধা পায় আমাদের তথ্যের মাধ্যমে এবং আমাদেরকে অ্যাডভার্টাইজ বিভিন্ন কিছু দেখানোর মাধ্যমে। কিন্তু আমরা অন্য কোনো উপায়, ভালো করে বুঝো, অন্য কোনো উপায় মানে কি? মনে করো, একটা ছোট্ট কথা বলি, যে মনে করো একটা কোম্পানি, একটা ছোট্ট একটা কোম্পানি বা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে যারা এই ধরনের তথ্য নিয়ে কাজ করে, অর্থাৎ বড় বড় ভিডিও এডিট করে কোথাও জমা রাখে, অথবা মনে করো তথ্য জমা রাখে, অথবা বিভিন্ন রকমের কন্টেন্ট জমা রেখে ওই তথ্য বা ডাটার উপরে কাজ করে, ঠিক আছে? তো এই যে একটা ছোট্ট কোম্পানির কথা আমি বললাম, এই কোম্পানিটা যদি বানাইতে চাও বা এই ছোট্ট প্রতিষ্ঠান যদি বানাইতে চাও, তাহলে তোমার কি কি লাগবে এটাকে বুঝো। তোমার অনেকগুলো কম্পিউটারের সেটআপ লাগবে, অনেকগুলো কম্পিউটার সেটআপ লাগবে, সেই কম্পিউটারগুলো মেনটেন করার জন্য লোক লাগবে, সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য তোমার কি লাগবে? লোক লাগবে, সফটওয়্যার লাগবে দামি দামি। তো এই যে তুমি একটা ছোট্ট প্রতিষ্ঠান খুলতে যায় দেখতেছো কি প্রতিষ্ঠানে ওই কি কাজ করতেছো? বিভিন্ন তথ্য নিয়ে তথ্য জমা রাখতেছো, এটার উপর কাজ করতেছো। তাহলে এই কাজ করতে যায় তোমার কি কি দরকার পড়লো? কম্পিউটার দরকার পড়লো, লোকবল দরকার পড়লো, তারপর তোমার স্টোরেজ দরকার পড়লো, তারপর মেনটেন্যান্সের জন্য লোক দরকার পড়লো, তারপরে আরও কি দরকার পড়ছে? তারপরে আরও দরকার পড়ছে হলো তোমার সফটওয়্যার দরকার পড়ছে। এখন একটু চিন্তা করো, এখন যদি কোনো কোম্পানি তোমাকে বলে ভাই তোমাকে বেশি দামি কম্পিউটার কিনতে হবে না, তুমি একটা কোনো রকম কম্পিউটার কিনো যেটা দিয়ে শুধুমাত্র তুমি আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট হতে পারবা, আমি তোমাকে ইন্টারনেট ভিত্তিকভাবে একটা 1000 জিবি জায়গা দিব, তুমি ওইখানে তোমার তথ্যগুলো রেখে দিতে পারবা এবং যখন মন চায় তুমি ওই তথ্যগুলা, যেমন তোমার ডেস্কটপে রাখলে যেভাবে দেখতা, একইভাবে তুমি আমাদের ওয়েবসাইটে তোমার একটা লগ ইন একটা ব্যবস্থা করে দিব, লগ ইন করলে তুমি সেম জিনিসগুলো দেখতে পারবা এবং তুমি কাজ করতে পারবা। তুমি কাজ করে ওই জিনিসটা আবার জমা রাখতে পারবা, তুমি ওইখানে আমাদের সিকিউরিটি থাকবে, মানে ওইখানে ওই কোম্পানি তোমাকে সিকিউরিটি ব্যবস্থা করে দিবে, সফটওয়্যারের ব্যবস্থা ওই কোম্পানি করে দিবে। এত সুবিধা যদি একটা কোম্পানি তোমাকে দেয়, তাহলে তুমি কি করবা? তখন তুমি দামি দামি কম্পিউটার কিনে টাকা নষ্ট করবা, সফটওয়্যার কিনে টাকা নষ্ট করবা, না ওই কোম্পানিকে বলবা যে ভাই তাহলে এগুলোই দেন। এবার ওই কোম্পানি বললো ভাই আমাকে অল্প কিছু টাকা দিন, এত বেশি টাকা লাগবে না, আপনি যতটুকু জায়গা লাগবে নিয়েন, ঠিক আছে? যতটুকু আমার সার্ভার থেকে আপনার যতটুকু জায়গা লাগবে নিয়ে আপনি কি করবেন? আপনার কাজ করে আপনি ওইখানে রেখে দিবেন, ওটা আপনার নামে রেজিস্ট্রেশন থাকবে, আপনার জায়গায় আপনার নামে রেজিস্ট্রেশন থাকবে। তাহলে এই যে জায়গার বিষয়টা, তাহলে গুগল থেকে শুরু করে, অ্যামাজন থেকে শুরু করে, মাইক্রোসফট থেকে শুরু করে বড়
বড় বড় কোম্পানিগুলো কিন্তু এই জায়গাটা আমাদের ভাড়া দেয় এবং এই যে যাবতীয় জিনিসটা বললাম তারা যে আমাদের জায়গাটা ভাড়া দিচ্ছে এখান থেকে আমাদের মেইনটেনেন্স থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে তারপরে তোমার কি বলে ওই সফটওয়্যার থেকে শুরু করে এগুলোর ব্যবস্থা কিন্তু ওই কোম্পানিটাই আমাদেরকে সহায়তা করতেছে, যার কারণে আমরা কিন্তু খুব অল্প খরচের মাধ্যমে অর্থাৎ একটা মনে করো নর্মাল একটা কম্পিউটার বা এই যে ল্যাপটপ নিয়ে মনে করো এটা গুগলের সার্ভার, ঠিক আছে, এটা গুগলের সার্ভার, তাহলে এই মেকটা কি, এই মেকটা হলো একটা শক্তিশালী সার্ভার কম্পিউটার। তাহলে এইটা আপাতত মনে করো যে এই যে জায়গাটার কথা বলতেছি এই জায়গাটা হলো গুগলের, ঠিক আছে, তাহলে গুগলের মনে করো এটা রূপকর্তে ব্যবহার হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে গুগলের এত বড় একটা সার্ভার আছে, এখান থেকে ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু এই গুগলের সাথে আমরা সবাই কোনো না কোনোভাবে কানেক্টেড। এবার আমরা যদি তার কাছে কোনোভাবে স্টোরেজ চাই যে ভাই আমাকে এইটুকু জায়গা দাও, কেন, কারণ আমি খুব অল্প দামি কয়েকটা কম্পিউটারের সেটআপ দিয়ে একটা অফিস তৈরি করছি, আমার জায়গার যে ব্যাপারটা আছে, ডেটা প্রসেসিংয়ের যে ব্যাপারটা আছে, এরপর সফটওয়্যারের যে ব্যাপারটা আছে, আমি ওটার হেল্প নিব কার কাছ থেকে, গুগলের কাছ থেকে। অর্থাৎ আমার পিসিতে কিন্তু এগুলো তেমন কিছুই নাই, এগুলো আছে কোথায়, এই গুগলের ভিতরে, ঠিক আছে, গুগলের যেই সার্ভারটা আছে ওইখানে। তাহলে ওদের থেকে যখন আমি এই জায়গাটা কিনে নিব, ওরা তখন আমার তথ্যের নিরাপত্তা থেকে শুরু করে আমার তথ্য জমা রাখার যে ব্যাপারটা, তারপর তথ্যের প্রক্রিয়াকরণ থেকে শুরু করে সাধারণ অনেক কিছুর ভিতরেই তারা আমাকে কি করবে, হেল্প করবে। তাহলে আমি এখান থেকে কাজ করব, এখানে কাজ করে এখানে জমায় রাখবো, তাহলে এখানে কিন্তু অনেক বড় একটা সুবিধা আছে। তোমার কিন্তু তাহলে কি লাগতেছে না, আলাদা করে দামি স্টোরেজের ব্যবস্থা লাগতেছে না, তারপরে তোমার দামি সফটওয়্যার কিনতে হচ্ছে না। তারপর চিন্তা করে দেখো, এই ল্যাপটপ থেকে তুমি অন্য কোথাও চলে গেছো, অন্য দূরে কোথাও চলে গেছো, ওইখানে কোনো কম্পিউটার দিয়ে তুমি লগ ইন করতেছো, তোমার যে স্পেসটা আছে এখানে লগ ইন করতেছো, সাথে সাথে তোমার সকল তথ্য তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে চিন্তা করে দেখো কি পরিমাণ সুবিধা এখন এইভাবে আমরা পাচ্ছি। আর এই সুবিধার জন্য আমরা কি করি, এই ধরনের কোম্পানিগুলোকে কিছু টাকা দিয়ে আমরা তার থেকে এই স্পেসটা আমরা ভাড়া নেই। কিন্তু আমাদের ম্যাক্সিমাম যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি ওইখানে কিন্তু আমাদের স্পেসটা ভাড়া নিতে হয় না। তাহলে এই জিনিসটাকে কিন্তু তোমরা আরও ক্লিয়ারভাবে যদি দেখতে চাও, তাহলে তুমি কিন্তু তোমার গুগল ফটোসের যে ব্যাপারটা আছে অথবা কোনো জিমেইলের আন্ডারে কিন্তু আমাদের ক্লাউড কম্পিউটিং মানে কিছু ক্লাউড জায়গা দেওয়া থাকে, ওইখানে কিন্তু আমাদের ছবিগুলো আপলোড হয়ে থাকে, ঠিক আছে, একটা জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে আপলোড হয়ে থাকে। পরবর্তীতে ফোন কোনোটা নষ্ট হয়ে গেলেও আমরা ওই জিমেইল দিয়ে লগ ইন করার সাথে সাথে আমাদের নতুন ফোনেও কিন্তু অনেকগুলো ছবি চলে আসে। তো এই যে তুমি ওইটা ফ্রি সুবিধা পাইছো, এখন যদি বলো যে আমি আরও অনেক কিছু রাখবো, তখনই গুগল বলবে আপনার ফ্রি জায়গাটা শেষ হয়ে গেছে, বাকি কিছু রাখতে গেলে আপনাকে টাকা দিতে হবে। তখন আপনি তুমি টাকা দিবা এবং সে তোমাকে কি করবে, জায়গা আরও স্পেস বৃদ্ধি করে দিবে। তুমি যতটুকু ব্যবহার করবে ততটুকুই তুমি আরও স্পেস বাড়াইতে পারবা, কত দিনের জন্য এবং কিভাবে, এই সকল কিছু তাদের সাথে তুমি কমিউনিকেট করার মাধ্যমে তুমি সব কিছুই ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবে। তাহলে এই যে টোটাল সুবিধার কথা বললাম, এটাই হলো আমাদের একবারে এক কথায় যদি বলো ক্লাউড কম্পিউটিং। তার মানে চিন্তা করে দেখো এটা আমাদের কত রকমের সুবিধা দিচ্ছে। একটা ছোট কোম্পানি বানাতে গেলে কিন্তু আমাদের এখন আর তেমন বেশি ইনভেস্ট করতে হচ্ছে না। আচ্ছা, একটা রাইটারের বই থেকে একটা উদাহরণ দেই, যে মনে করো আগামী লাল শুক্রবারে তোমার বিয়ে, ঠিক আছে, লাল শুক্রবার কবে আসবে তারও কোনো ঠিক নাই, তোমার বিয়েরও কোনো ঠিক নাই, মিয়া পড়াশোনা করো, ঠিক আছে। তো এখন মনে করো তোমার লাল শুক্রবারে বিয়ে, এখন এই যে গেস্ট এতগুলো তুমি দাওয়াত দিছো, মনে করো 500 জন দাওয়াত দিছো, তো এই 500 জন আসলে তুমি তাদেরকে কি করবা, তাদেরকে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা করবো, এখানে টেবিল লাগবে 10টা বা 50টা টেবিল লাগবে, তোমার 500টা প্লেট লাগবে, তারপর গ্লাস লাগবে, আর অনেক কিছু লাগবে। এই সকল জিনিস কি তাদেরকে একবেলা খাওয়ানোর জন্য, জাস্ট একবেলা তুমি দাওয়াতে খাওয়াচ্ছ, এটার জন্য কি এই সকল জিনিস তুমি কিনে ফেলো? অবশ্যই না, তুমি জিনিসটা ভাড়া নিয়ে আসো। তার কারণটা কি? তার কারণটা হলো এই জিনিসগুলো তো আমার সারা জীবন লাগতেছে না, আমার শুধু একটা অল্প সময়ের জন্য লাগতেছে। কথা বুঝে আসছে? এই জন্য আমি এই জিনিসটা ভাড়া নিলে আমার নিজেরও লাভ এবং এটা অল্প টাকার ভিতরেও হয়ে গেল। নাহলে এই সকল জিনিস কিনতে গেলে কি পরিমাণ টাকা লাগতো। একইভাবে যখন আমরা একটা ছোট আইটি ইনস্টিটিউটের দরকার পড়ে কোনো কাজ সাপেক্ষে, মনে করো কোনো জায়গায় অস্থায়ী একটা অফিস হয়েছে বা কোনো প্রজেক্ট সাপেক্ষে কোনো একটা অস্থায়ী অফিস হয়েছে, তাহলে এই অফিসের যন্ত্রপাতিগুলো কি হবে? এই যন্ত্রপাতিগুলো কিন্তু মনে করো যে একটা প্রজেক্ট 2 বছর চলতেছে, একটা ছোট অফিস তৈরি হয়েছে, এই 2 বছরের জন্য একটা ছোট অফিসের ভিতরে যদি এখন তুমি এই বিশাল একটা সেটআপের ব্যবস্থা করলা তুমি সেটআপের ব্যবস্থা, পরবর্তীতে অফিসের এই প্রজেক্টের কাজ শেষ, অফিসের কাজও শেষ, এবার এই কম্পিউটার বিক্রি করতে যাবা বা পুরো সিস্টেম বিক্রি করতে যাবে, দেখবে কোনো দামই নেই, কারণ প্রতি বছরই নতুন নতুন আপডেট আসতেছে। তাহলে তুমি কি করতে পারো, একবার একটা প্রজেক্ট সাপেক্ষে যেহেতু তোমার অল্প একটা সময়ের জন্য দরকার পড়তেছে এই ছোট্ট ইনস্টিটিউটটা, তাহলে তুমি তখন কি করবা, ওই অল্প সময়ের জন্য তাহলে এত কিছু কেনার দরকার নাই, তখন আমরা স্টোরেজের জন্য এবং প্রসেসিং থেকে শুরু করে ডেটার বিভিন্ন হেল্পের জন্য আমরা কি করব, আমরা বিভিন্ন রিসোর্সের জন্য আমরা তখন এরকম গুগল থেকে শুরু করে, মাইক্রোসফট থেকে শুরু করে বা অন্যান্য কোনো কোম্পানির কাছ থেকে আমরা হেল্প নিব, যে ভাই আমরা একটা কোনো রকম একটা সেটআপ তৈরি করবো
যেটা দ্বারা ইন্টারনেটের মাধ্যমে এই পর্যন্ত কানেক্ট হওয়া যায়। ঠিক আছে, আমরা কোনো রকম একটা সেট আপ তৈরি করবো যেখানে ইন্টারনেটের মাধ্যমে এই সার্ভারের সাথে অর্থাৎ যার থেকে আমরা জায়গাগুলো কিনবো বা ভাড়া নেব তার সাথে কানেক্ট হওয়া যায়। এইটুকু ব্যবস্থা করলেই আমরা কিন্তু সকল তথ্য এখানে জমা রেখে এখান থেকে কাজ করাই নিয়ে আমরা কিন্তু কি করতে পারি, স্টোরেজের মাধ্যমে জমা রাখার মাধ্যমে এখান থেকে আমরা সহজেই সকল তথ্য দিয়ে আমাদের ডাটা ভিত্তিক কাজগুলো করে নিতে পারি। তাহলে যেহেতু আমার প্রজেক্টের কাজ স্বল্প মেয়াদি, আমি স্বল্প মেয়াদি একটা ব্যবস্থা নিলাম, তার পরবর্তীতে দেখলাম যে আমার লাগতো যেখানে 30 লাখ 40 লাখ টাকা লাগতো এই সেট আপের জন্য, সেখানে আমার দেখা গেছে যে সব মিলে 5 লাখ টাকাতেই হয়ে গেছে, আমার 25 লাখ টাকা কিন্তু সেভ হয়ে গেছে। প্রজেক্টও শেষ, আমার কাজও শেষ, বাকি যেগুলো আছে এগুলো আমি টুকটাক সেল করে দিলাম। তো এই যে সিস্টেমটা, ঠিক আছে, এই সিস্টেমটাই ইন টোটালে হলো আমাদের ক্লাউড কম্পিউটিং। একটা পরিষেবাকে আমরা তখনই ক্লাউড কম্পিউটিং বলতে পারবো যখন তার ভিতরে এই তিনটা বৈশিষ্ট্য থাকবে। সেটা হলো কি, রিসোর্স ফ্লেক্সিবিলিটি, অন ডিমান্ড এবং পে অ্যাজ ইউ গো। রিসোর্স ফ্লেক্সিবিলিটি মানে হলো ক্রেতা যতটুকু চাবে, ঠিক আছে, তার যতটুকু প্রয়োজন একটা প্রতিষ্ঠান বা সেবাদাতা প্রতিষ্ঠান অর্থাৎ যে তাকে প্রোভাইড করবে তার প্রয়োজন অনুযায়ী জায়গা বা রিসোর্সটা প্রোভাইড করবে, সে তত অধিক পরিমাণ তাকে দিবে। তার মানে ক্রেতা যতটুকু চাইবে সেবাদানকারী প্রতিষ্ঠান তত অধিক, মানে যতটুকু দরকার পড়বে ততটুকু পরিমাণই তাকে রিসোর্সটা দিবে। অন ডিমান্ড, অন ডিমান্ড মানে কি, এটা তুমি বুঝতেই পারতেছো, ডিমান্ড করা। তো ক্রেতা যখনই চাইবে, যখনই এই সেবা নিতে চাবে, তখনই ওই সেবাদানকারী কোম্পানি তাকে এই ধরনের সেবা নিতে সাহায্য করবে বা সেবাটা প্রদান করবে। এবং ক্রেতা তার চাহিদা অনুযায়ী মানে কতটুকু সেবা নেবে সেটা বাড়াতেও পারে, সেটা কমাতেও পারে, মানে কতটুকু জায়গা নেবে বা কতটুকু কি করবে সেই জিনিসটা বাড়াতেও পারে কমাতেও পারে তার চাহিদা অনুযায়ী। তাহলে তার এটা হলো অন ডিমান্ড। ঠিক আছে, যে সে যখন ইচ্ছা পরিষেবা নিতে পারবে এবং সেবাদানকারী কোম্পানি তাকে সেবাটা দিবে এবং সে এটা বাড়াইতেও পারবে, চাইলে কমাইতেও পারবে। ঠিক আছে, এরপরে হলো 3 নম্বরে পে অ্যাজ ইউ গো। এটার মানে হলো ক্রেতার আগে থেকে কোনো কিছুর দরকার নাই, ক্রেতার যতটুকু ব্যবহার করবে রিসোর্স বা যতটুকু জায়গা যতটুকু ব্যবহার করবে ওই সেবাদানকারী কোম্পানির কাছ থেকে ততটুকুরই টাকা দিয়ে থাকবে। ঠিক আছে, তাহলে চিন্তা করে দেখো, সে সহজ কথা হলো আমার যতটুকু দরকার আমি গুগল বলো, মাইক্রোসফট বলো বা তোমার অ্যামাজন বলো, তার কাছ থেকে ততটুকু জায়গা, তার সার্ভার থেকে ততটুকু জায়গায় ভাড়া নিব এবং যতটুকু দরকার যতটুকু ব্যবহার করছি সেটার উপরেই তাকে আমি কি করব, তাকে অর্থ প্রদান করব। এরপরে যে টপিকটা আসতেছে সেটা হলো ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ। এটা সাধারণত 3 প্রকার, সেটা হলো প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড। এছাড়াও 1-2টা বইয়ে দেখবা তুমি আরেকটা ক্লাউড বলা আছে, সেটা হলো কমিউনিটি ক্লাউড, যেটা ম্যাক্সিমাম বইতেই নাই এবং যেটা সাধারণ প্রকারভেদের ভিতরে পড়েও না। তাহলে তোমরা মূলত এই 3টাই মনে রাখবা, প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড। এখন এইগুলোর ব্যাখ্যাও তোমাকে জানতে হবে, কারণ 2 মার্কের প্রশ্নের জন্য আছে, অথবা প্রকারভেদ চাইলে 3 মার্কের জন্য, টোটালি তোমাকে লিখতে হবে। তাহলে সবার প্রথমে আমি তোমাকে পাবলিক ক্লাউডটা বলি, আগে এটা বলি কারণ এটা বুঝতে মানে এটা বুঝতে পারলে সহজে এটা এবং ওইটাও বোঝা সহজ হয়। পাবলিক ক্লাউডটা কি? পাবলিক ক্লাউডটা হলো যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত। সহজ কথা, এই যে তুমি আর আমি যে কোনোভাবে ধরো গুগলের ক্লাউডটা ব্যবহার করে থাকি, আমরা সবাই গুগল ফটোস থেকে শুরু করে তারপরে আমরা জিমেইলে দেখো তুমি কিন্তু, আমি কি বলছি, একটা জিমেইলের আন্ডারে কিন্তু কিছু জায়গা দেওয়া থাকে, ওইখানে কিন্তু আমাদের ক্লাউড ওপেন থাকলে অনেক ছবি কিন্তু এখানে স্টোর হয়। তাহলে এর পরবর্তীতে আমরা কিন্তু এটা তাহলে ফ্রিতেও অনেকখানি ব্যবহার করতেছি, আবার যখন টাকা দিয়েও আমরা অতিরিক্ত কিছু রাখবো তাদের বারবার দেখবা যে তোমার আইক্লাউড স্টোরেজ ফুল হয়ে গেছে এটা বলবে, অথবা তোমার ফোনেও নোটিফিকেশন আসবে, সাধারণ অ্যান্ড্রয়েড যারা ইউজ করে দেখবা যে বলবে তোমার আপনার ক্লাউড সার্ভিসটা ফুল হয়ে গেছে, আপনি আরও অতিরিক্ত জায়গা কিনেন। তাহলে আমরা কিন্তু পাবলিক ক্লাউড বলতে বোঝাই হলো জনগণ সাধারণত একবারে ফ্রিতেও যে ক্লাউডটা ব্যবহার করতে পারে, যে যার ইচ্ছা মতো যতটুকু দরকার ব্যবহার করতে পারে। আবার প্রয়োজন সাপেক্ষে যখন দরকার পড়ে ওই ধরনের কোম্পানি, যেমন গুগল থেকে শুরু করে তোমার অন্যান্য টুকটাক যে কোম্পানিগুলোর নাম বললাম, যে মাইক্রোসফট থেকে শুরু করে অ্যামাজন, ওদের কাছ থেকে আরও এক্সট্রা ক্লাউড সুবিধা কিনেও তুমি কি করতে পারো, ওইখানে তোমার তথ্যগুলো কি রাখতে পারো, স্টোরেজ রাখতে পারো বা তোমার তথ্য নির্ভরশীল কাজ তুমি ওখানে করতে পারো। তাহলে এই যে কেউ ব্যবহার করতে পারতেছে যে ক্লাউডগুলো, সেই ক্লাউডকে বলা হয় হলো পাবলিক ক্লাউড। ঠিক আছে, তাহলে পাবলিক কেন? এটা পাবলিকদের জন্য উন্মুক্ত, সকলের জন্য উন্মুক্ত, সকলে এখানে কি করতে পারে, অংশগ্রহণ করতে পারে, ব্যবহার করতে পারে, জায়গা ভাড়া নিতে পারে, তথ্যভিত্তিক কাজ করতে পারে, এটা সবার জন্য কি করতে পারে, এটা সবার জন্যই এটা ব্যবহার্য। ঠিক আছে, এর পরবর্তীতে আসতেছে হলো প্রাইভেট ক্লাউড। এটা একটু গম্ভীর টাইপের জিনিস। কেন? দেখো,
পাবলিকটা যেমন সবার জন্য উন্মুক্ত ছিল, যে কেউ আমি যেভাবে ক্লাউড ব্যবহার করতেছি কোনো না কোনোভাবে তুমিও ব্যবহার করতেছো, সবাই ব্যবহার করতেছে, তোমার লাগলে তুমি কিনে ব্যবহার করতেছো, পাবলিকটা এত মজার ছিল। কিন্তু প্রাইভেটটা কিন্তু একটু টাফ জিনিস। কেন? এটার মানেটা হলো এই যে প্রাইভেট ক্লাউডটা, মনে করো একটা কোম্পানি, একটা বড় একটা কোম্পানির কথা চিন্তা করো, বাংলাদেশের স্বনামধন্য কোনো কোম্পানি যার নাম মনে করো XYZ। তো এই কোম্পানিটা দেখতেছে যে তার একটা অফিসের ভিতরে, বিরাট অফিসের ভিতরে 10টা ডিপার্টমেন্ট আছে। ভালো করে বুঝো, এই 10টা ডিপার্টমেন্টের জন্য এদের তথ্যগুলা লেনদেন এবং জমা রাখার জন্য একটা ব্যবস্থা করা দরকার। তারা দেখলো, ঠিক আছে, আইটি নির্ভরশীল কোম্পানি অবশ্যই, বা তথ্য নির্ভরশীল কোম্পানি। এবার তারা যখন এই বিপুল পরিমাণ একটা বিরাট বড় অফিসের ভিতর 10টা ডিপার্টমেন্ট, তাদের এতগুলো তথ্য যে জমা রাখবে, তারা কিন্তু এখন চাইলেই জমা রাখার জন্য কিন্তু একটা কোম্পানির কাছ থেকে বলতো যে আমাদের জায়গা ভাড়া দেন, আমরা জমা রাখতেছি। কিন্তু তারা ওইটা করলো না। তারা তাদের অফিসের ভিতরে নিজেরাই একটা দামি তোমার সার্ভার কম্পিউটার বসানোর পরে ওই 10টা ডিপার্টমেন্টকে ওই সার্ভার কম্পিউটারের সাথে কানেক্ট করে দিল। কানেক্ট করে দেওয়ার পরে এবার বললো কি যে আপনারা সবাই কি করবেন, আপনার তথ্যগুলো এখানে জমা রাখবেন এবং তথ্য নির্ভরশীল কাজ এখান থেকেই প্রসেস করবেন। তাহলে এখানেও কিন্তু একটা কি হলো, ক্লাউড সিস্টেম চালু হয়ে গেল বা হইলো। সেটাকে আমরা বলি হলো প্রাইভেট ক্লাউড। কারণ একটা প্রাইভেট গ্রুপ বা একটা প্রাইভেট কোম্পানি বা একটা প্রাইভেট সংস্থা তার নিজস্ব তথ্যগুলো জমা রাখার জন্য নিজেই একটা কি তৈরি করছে, তথ্যের ভান্ডার তৈরি করছে যেখানে তারা তথ্যগুলো জমা রাখবে। তো এখানে অনেকগুলো সমস্যা আছে। তার ভিতরে একটা সমস্যা হলো প্রচুর পরিমাণে টাকা লাগে এই ধরনের কাজ করতে। কারণ তোমার আগে ওই যে তোমার যে অফিসের সেট আপ, সেখানে কম্পিউটার বা তোমার লোকবল জনবল এদেরকে তো মেনটেন করতে হয়, কম্পিউটার সিস্টেম দিতে হয়। তার সাথে আবার তোমাকে ওই যে সার্ভার যেটা দিয়েছো, যেখানে সবাই কানেক্টেড থাকবে এবং সবাই তথ্য জমা রাখবে, ওইখান থেকে তথ্য নিয়ে কাজ করবে। তো ওইটারও কিন্তু জায়গা ভিত্তিকভাবে, কাজ ভিত্তিকভাবে, শক্তি ভিত্তিকভাবে ওইটার প্রতিও মানে ওইটারও কিন্তু অনেক দামি দামি জিনিস বা মেকানিজম ওইখানেও তোমার ব্যবহার করতে হয়, সফটওয়্যার ব্যবহার করতে হয়। তার মানে পুরো জিনিসটা যেহেতু তুমি নিজে একটা কোম্পানি বা একটা প্রাইভেট কোম্পানি নিজে থেকে নিজের ভিতরেই রাখতেছে, বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের মতো পাবলিক না বা আমরা বাইরে কারো হেল্প নিছে এরকম না। আমার দরকার, আমার পুরো একটা কোম্পানি আছে যেখানে 5000 মানুষ কাজ করে, 5000 মানুষই ধরো তথ্য নির্ভরশীল কাজ করে। আমার তথ্যগুলো মনে করো একটা কল সেন্টারে, জাস্ট কথার কথা, তার এখানে 5000 মানুষ কাজ করে। আমি চাচ্ছি আমাদের তথ্যগুলো একটা জায়গায় জমা থাকবে এবং ওইটা আমার অফিসেই কোনো একটা সার্ভারে জমা থাকবে। তাহলে এই ব্যবস্থাটা যদি আমি করতে চাই, যতগুলো ডিপার্টমেন্ট আছে সবাই এখানে জমা রাখবে, তাহলে আমার নিজস্ব তৈরি নিজের কাজের জন্য, নিজের কোম্পানির জন্য যে কাজটা, এই ধরনের ক্লাউড সিস্টেম বা জমা রাখার বা সার্ভার সিস্টেম যেই কথাটা বললাম, এই টোটাল সিস্টেমটাকে আমরা বলতেছি হলো প্রাইভেট ক্লাউড সিস্টেম। ওকে, এর পরবর্তীতে আসলে হাইব্রিড ক্লাউড। এই জিনিসটা কিন্তু একটু জটিল, স্যাররা বিভিন্ন রকমভাবে বলে। তো আমি তোমাদেরকে একটু সহজভাবে বলার চেষ্টা করি। হাইব্রিড ক্লাউডটা হলো এই পাবলিক এবং প্রাইভেট এই দুইটা ক্লাউডের সংমিশ্রণ। ঠিক আছে? কিভাবে সংমিশ্রণ? মনে করো একটা প্রাইভেট ক্লাউড, এই যে মাত্র বললাম যে আমার অফিসে 5000টা লোক আছে, এদের কাজই হলো ডাটা প্রসেসিং, ডাটার উপর ভিত্তি করে কাজ বিভিন্ন রকম। হ্যাঁ, তাহলে এই তথ্যগুলো আমার অফিসের, এটা মনে করো আমার অফিস, আমার বিভিন্ন ডিপার্টমেন্টের লোকরা তারা কি করতেছে আমার অফিসে। এখন মনে করো এটা পাবলিক না, এটা প্রাইভেট। আমি এখানে প্রাইভেটে কি করে রাখছি, যে আমার একটা সহজ কথা চিন্তা করো, যে আমার অফিসের বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে, এই ডিপার্টমেন্টগুলো আমি একটা কমন জায়গা তাদের দিছি, সার্ভার স্টোরেজ দিছি, যেখানে তারা তথ্যগুলো জমা রাখতেছে। তো এই এক একটা ডিপার্টমেন্টে মনে করো যে 500টা করে কম্পিউটার সেট আপ আছে। ঠিক আছে? 500টা করে কম্পিউটার সেট আপ আছে, 500টা করে কম্পিউটার সেট আপ আছে। তো এরা এতগুলা কম্পিউটারের তথ্য যে এখানে জমা রাখতে মনে করো আমি যে প্রাইভেটভাবে এটা বানাইছি, কারো হেল্প নিব না বলছিলাম, আমার মনে করো এবার এটা দিয়ে আর কুলাচ্ছে না এবং আমি নতুন টাকা দিয়ে যে এটার সাপোর্টটা বা সিস্টেমটা আরও বাড়াবো সেটাও পারতেছি না। তখন আমরা যেহেতু মেকানিজম বা মেশিনপাতি জিনিস কিনে এটা বাড়ানোটা অনেক টাফ হয়ে যাচ্ছে বা টাকা পয়সার ব্যাপার চলে আসতেছে, তখন আমি বললাম কি ঠিক আছে, আমার এখানে যতটুকু জমছে এইবার আমি একটা হেল্প নিব হলো একটা আমাদের পাবলিক ক্লাউড কোম্পানির। ঠিক আছে? একটা পাবলিক ক্লাউড মানে ভালো একটা প্ল্যাটফর্ম যেটা আছে পাবলিক ক্লাউডের জন্য, সেখান থেকে আমি হেল্প নিব। তো এইখানে মনে করো আমার 1 লক্ষ জিবি আছে, 1 লক্ষ জিবি ফিল আপ হয়ে গেছে, আমার আরও 10,000 জিবি জায়গা দরকার। আমি তখন কি বললাম যে গুগল অথবা অ্যামাজনের সাথে আমরা লিঙ্ক আপ করলাম যে স্যার আমাদেরকে এটার ব্যবস্থা করে দেন, 10,000 জিবি আমি এতদিনের জন্য লাগবে। আমরা তাকে টাকা পে করলাম, তারা আমাকে জায়গা দিয়ে দিল একটা অ্যাকাউন্টের আন্ডারে এবং সেইটা এটার সাথে আমরা যোগ করে দিলাম। ঠিক আছে? তাহলে চিন্তা করে দেখো, আমাদের কিন্তু ওই 10,000 জিবি জায়গার জন্য আলাদা করে সেট আপ বা সার্ভার জিনিসগুলো কিনতে হয় নাই। আমরা কিন্তু এই জিনিসটা ইন্টারনেট ভিত্তিকভাবে বা কানেকশনের মাধ্যমে কিন্তু ওইখান থেকে পেয়ে গেলাম। তাহলে এই যে প্রাইভেট একটা ক্লাউড সিস্টেম প্রয়োজন সাপেক্ষে পাবলিক
ক্লাউড সিস্টেমেরও হেল্প নিচ্ছে। এই কম্বিনেশনটাকে আমরা বলি হলো হাইব্রিড ক্লাউড সিস্টেম। ভালো করে বুঝো তাহলে এই কম্বিনেশনটা, তাহলে প্রাইভেট টাইপের জিনিসটা, পাবলিক টাইপের জিনিসটা, এই টাইপের এই দুইটা যখন মিলে কাজ করে, ঠিক আছে, প্রাইভেট এবং পাবলিক এই দুইটা যখন মিলে কাজ করে তখনই ওইটাকে আমরা বলি হাইব্রিড ক্লাউড। তো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি, তোমার স্যার যে তোমাকে এই উদাহরণ দিবে তা না, তোমার স্যার তোমাকে সহজে বলবে যে প্রাইভেট এবং পাবলিক ক্লাউড মিলে যদি কোনো জায়গায় কাজ করে ওইটাই হলো হাইব্রিড ক্লাউড, কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য আরও ডিপলি বললাম। তাহলে এরপরে আরেকটা, এটা তোমার লাগে না যদিও, এটা হলো কমিউনিটি ক্লাউড। এটা একটা নির্দিষ্ট কমিউনিটির জন্য তৈরি করা হয়, জাস্ট এটা তোমাদের যেহেতু তোমার কোনো বইতে আলোচনা তেমন করে না, তো এটা সম্পর্কে বললাম না, তোমার লাগবে তুমি এটা দেখতে পারো। তাহলে এই ছিল আমাদের 3টা তোমার ক্লাউডের প্রকারভেদ। এছাড়াও আরেকটা যেটা, ওটা হলো কমিউনিটি ক্লাউড, ওইটা নির্দিষ্ট একটা কমিউনিটিকে ক্লাউড সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়, ঠিক আছে, তাও বলে দিলাম একটু। এইবার আসো হলো আমাদের একটু প্যাচগোছ মার্কা পড়ায়, সেটা হলো ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেলকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। আমরা এখন পড়তেছি কি নিয়ে? সার্ভিস মডেলকে, ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং যে আমাদেরকে সার্ভিসটা দিবে, সেবাটা দিবে, ঠিক আছে, এই মডেলটাকে কি করে 3 ভাগে ভাগ করা যায়। ভালো করে বুঝো, আমরা আগে যেটা পড়ছিলাম সেটা হলো এই 3টা বৈশিষ্ট্য থাকলে একটা সিস্টেমকে আমরা বলবো ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে। আর এখন যেটা পড়তেছি এটার নামই হলো সার্ভিস মডেল। ওকে, তাহলে প্রশ্নের ভিতরে যদি সার্ভিস মডেল শব্দটা থাকে তাহলে তুমি তখন এই অ্যান্সারটা করবা। তোমাদের বইয়ের সাপেক্ষে সার্ভিস মডেলের ভিতর 3টা ভাগ আছে, কিছু কিছু রাইটারের বই সাপেক্ষে আরও 2টা বেশি আছে। এই 2টা শুধু আমি নাম উল্লেখ করে দিছি, এই 2টা নিয়ে তেমন কিছু বলবো না, কারণ তোমাদের এই 2টা ম্যাক্সিমাম রাইটারের বইতে এবং বোর্ডের বিভিন্ন জায়গাতেই আমি দেখছি এই জিনিসটা তেমন একটা নাই, ঠিক আছে। তাহলে এই 3টা নিয়ে যেহেতু তোমাদের বোর্ডে বেশি ফোকাস করা, তোমাদের রাইটারের বইগুলোয় বেশি ফোকাস করা, এই 3টা সম্পর্কে আমি বলবো। তাহলে আমাদের সার্ভিস মডেল, ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেলটা তোমার টোটাল 3 ভাগে, অর্থাৎ মেইনলি 3 ভাগে ভাগ করা যায়, যার প্রথমটা হলো IaaS, ঠিক আছে। এটার ফুল মিনিংটা কি? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস। এর মানে হলো অবকাঠামোগত সেবা। আমি আগে সবগুলো বলে নিই, তারপরে ব্যাখ্যা দিচ্ছি, এবং এটা কিন্তু প্রায় বোর্ডে আসে, ভালো করে মাথায় নিও। এরপরে হলো PaaS, মানে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এরপরে হলো SaaS, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, সফটওয়্যার সেবা বা সফটওয়্যার ভিত্তিক সেবা। এরপরে দেখা গেছে কিছু কিছু রাইটার বইয়ের মতে 2012 সালে আরও 2টি সার্ভিসকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেটা হলো আমরা একটা সার্ভিস মডেল পড়বো, যখন ব্যাখ্যা বলবো তখন আরও বুঝতে পারবা, এখন না, এখন একটু শোনো। তাহলে আরও 2টা মডেলের কথা বলছে, সেটা হলো কি তোমার NaaS, মানে নেটওয়ার্ক অ্যাজ আ সার্ভিস, নেটওয়ার্ক ভিত্তিক সেবা, এবং CUAS, ক্লাউড ইউজার অ্যাজ আ সার্ভিস, ক্লাউড ক্লায়েন্ট সেবা। তো এই 2টা নিয়ে আমরা মাথা ব্যথা তেমন করবো না, আমরা এই 3টা বোঝার চেষ্টা করবো। তাহলে সবার প্রথম যেটা আছে ভালো করে দেখো, যে IaaS মানে হলো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস বা অবকাঠামোগত সেবা। এই ধরনের সেবা যে সকল কোম্পানি দেয় বা প্রতিষ্ঠান দিয়ে থাকে তারা আসলে কি কাজ করে, অর্থাৎ এটা ক্লাউডেরই একটা সেবা পদ্ধতি। এই যে ক্লাউড পড়লাম, এই সিস্টেমেরই একটা সেবা পদ্ধতি। এখন যেই কোম্পানি এই ধরনের সেবাটা দেয়, ভালো করে বুঝো, যে কোম্পানি অবকাঠামোগত সেবাটা দেয় তারা আসলে কি করে, এটা আমাকে একটু লিখে দিতে হবে। তাহলে যখন তোমাকে বলবে যে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল ব্যাখ্যা করো, তখন তুমি বলবা ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেলকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, এই 3টা। এরপরে এই নামটা লিখবা, লেখার পরে 2টা ফোঁটা দিয়ে এখানে একটু চিহ্ন লিখে দিবা যে এইটা আসলে এই ধরনের যারা পরিষেবা দিয়ে থাকে তারা আসলে কি দেয়, ঠিক আছে, বা কোন ধরনের সেবা দেয়। 1 লাইন 2 লাইন লিখে দিলেই হয়ে যাবে। তো ওই 2 লাইনটা কি আমি বলে দিচ্ছি। তাহলে দেওয়ার পরে তাহলে অবকাঠামোগত সেবা, এই ধরনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নেটওয়ার্ক, CPU, স্টোরেজ, তারপর বিভিন্ন কম্পিউটিং রিসোর্স এগুলো ভাড়া দিয়ে থাকে, এবং ব্যবহারকারীরা অর্থাৎ যারা ক্লায়েন্ট যারা ব্যবহার করবে তারা তাদের প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার এখানে ব্যবহার করতে পারে। এর পরবর্তীতে আছে হলো PaaS, প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এই ধরনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কি করে জানো, তারা প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, সার্ভার, তারপরে হলো তোমার ডাটাবেস, তারপরে যে কোনো প্রোগ্রাম এক্সিকিউট করার মতো পরিবেশ ভাড়া দিয়ে থাকে, ঠিক আছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো। আর এইখানে ব্যবহারকারীরা সহজে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে এবং পরিচালনা করতে পারে। এরপরে আসতেছে হলো SaaS, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, সফটওয়্যার
সেবা। এই ধরনের সেবাগুলো এমন ক্লাউড ভিত্তিক সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন ধরনের রেডিমেড সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারে। তার মানে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এই সুবিধাটা নেওয়া। যেমন তুমি বলতে পারো হলো গুগল ডক্স, এই ধরনের সফটওয়্যার তুমি যদি নামাও ওইখানে তুমি কিন্তু দেখবা যে এইটা তোমার ক্লাউড নির্ভরশীল একটা সফটওয়্যার এবং এটা ব্যবহার করে তুমি বিভিন্ন রকম সেবা তুমি গ্রহণ করতে পারবে। এরপরে 2012 সালে আরও 2টা সার্ভিস অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম বইতে এটা নাই। সেটা হলো NAAS এবং CUAS। এই 2টা সম্পর্কে আমি আলোচনা করে লেকচার বাড়াচ্ছি না, যাদের প্রয়োজন তারা নিজে থেকে একটু কষ্ট করে দেখে নিতে পারো। এবার আসা হলে এই টোটাল ক্লাউড কম্পিউটিং যত কিছু তুমি জানলা সেই সিস্টেমটার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা জানবো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই সুবিধা থেকে আমাদের 4 মার্কের প্রশ্ন আসে, তার মানে এই টপিকটা একটু ভালো মতো তোমাকে নিতে হবে। সবার প্রথমে আছে হলো সহজপ্রাপ্যতা। সহজপ্রাপ্যতা বলতে সহজে যেটা পাওয়া যায় এক কথায়। তো তুমি কিন্তু আমি লেকচারে প্রথমে বলছি যে আমরা কোনো না কোনোভাবে ক্লাউডের কাজ করেই থাকি বা ক্লাউডের সাথে আমরা সম্পর্কযুক্তই আছি। তো এই যে আমরা ক্লাউডের সাথে সম্পর্কযুক্ত আছি, আমরা চাইলেই কিন্তু আমরা যখন আরেকটু পরিষেবা বা সেবা মান বেশি নিতে যাবো তখনই কিন্তু আমরা টাকা দিয়ে আমরা এক্সট্রা জায়গা ভাড়া করতে পারবো বা এক্সট্রা সুবিধা আমরা কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে নিতে পারবো। যেমন তোমার অ্যামাজন আছে, অ্যামাজনের E2C একটা সার্ভিস আছে, তারপরে তোমার দেখতে পারো হলো গুগল দেখতে পারো, তারপরে তুমি মাইক্রোসফটের কাছে দেখতে পারো। তো এখান থেকে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো একবারে সহজ তাদের সাথে তুমি কানেক্ট হয়ে তাদের থেকে কিন্তু তুমি খুব সহজেই জায়গা তুমি অর্থের বিনিময়ে জায়গা এরপরে তুমি বিভিন্ন সুবিধা নিতে পারো তাদের কাছ থেকে। তো এটা খুবই সহজ। এরপরে হলো প্রায় সীমাহীন স্টোরেজ। চিন্তা করে দেখো আমার ফোনের ভিতরে আছে মনে করো যে 64 GB বা 32 GB জায়গা, আমি আলাদা মেমোরি কার্ডের জায়গা নেই আমার ফোনে, তাহলে তুমি তখন কি করবা? এই ছবি টবি বা বিভিন্ন কিছু জমা তো রাখতে হবে। তখন কিন্তু তুমি তোমার ফোনের যে ক্লাউড সার্ভিসটা আছে, যে জিমেলের মাধ্যমে তুমি যে কোনো জিমেলের মাধ্যমে তুমি এই সার্ভিসটা নিতে পারো। তো ওইখানে তুমি প্রায় সীমাহীন স্টোরেজ, এটা তোমার ফোনের সাপেক্ষে বললাম। কোনো কোম্পানি যদি বলে তার ক্লাউড লাগবে, ক্লাউড সার্ভিস লাগবে, সে তো লক্ষ লক্ষ জিবি তুমি কি করতে পারবে, সে তোমার এই আমরা যে কোম্পানিগুলোর নাম বললাম সেখান থেকে তুমি চাইলে সে কিনতে পারবে এবং সেটা ব্যবহার করতে পারবে। তাহলে সীমাহীন স্টোরেজ, অর্থাৎ তাকে স্টোরেজ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না কোনো কোম্পানি যদি এটার উপর নির্ভর করে কাজ করে। তার তো সার্ভার বানানোর কোনো প্যারাই নাই, বানাইলে বানাতে পারে যদি সে প্রাইভেট ক্লাউড বানায়। আর যদি পাবলিক ক্লাউড টাইপের কোনো কোম্পানি বানায় যে তিনি সকল তথ্য কী করবে, কোনো একটা সাইডে বা কোনো একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে কিনে সেখানে আপলোড করবে, তাহলে সে কিন্তু চাইলে একবারে সীমাহীন স্টোরেজের সুবিধাটা কিন্তু ওই কোম্পানি থেকে নিতে পারে খুব সহজেই। ঠিক আছে, এরপরে হলো অপারেটিং খরচ কম। তাহলে এটা তুমি বুঝতেই পারতেছো যে আমাদের সার্বিক দিক বিবেচনা করে এখানে আমাদের এই ক্লাউড সুবিধাটা যদি আমরা নিই তো এই ক্ষেত্রে আমাদেরকে অপারেটিং খরচটা কমে যায়। এরপরে আসতে হলো সহজে তথ্য প্রবেশাধিকার। সহজে তথ্য প্রবেশাধিকার কেন? তুমি যে রেজিস্ট্রেশন করছো বা তুমি তোমার জিমেল বা যা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করছো, তুমি মনে করো একটা তোমার ল্যাপটপ থুয়ে অন্য জায়গায় চলে গেছো, যেটা বললাম, ওইখানেও কিন্তু তুমি তোমার লগ ইন সিস্টেমটার মাধ্যমে তুমি ওয়েবসাইটে গেছো, তোমার লগ ইন সিস্টেমের মাধ্যমে তুমি কিন্তু তোমার ক্লাউডের ভিতরে প্রবেশ করতে পারতেছো। খুবই সহজে প্রবেশাধিকার তুমি পেয়ে যাচ্ছ এবং যে কোনো জায়গা থেকে তুমি তোমার তথ্যগুলো অ্যাক্সেসও করতে পারতেছো। এরপরে আসলে সফটওয়্যার খরচ কম। সফটওয়্যার খরচ কম বলতে তুমি যদি এই সুবিধা নাও, অর্থাৎ ক্লাউড কম্পিউটিং সুবিধা যেই কোম্পানি থেকে নিচ্ছ সেখান থেকে যদি কিছু সফটওয়্যারের সুবিধাও নাও, তুমি খুব কম খরচে বিভিন্ন সফটওয়্যারের কাজ কিন্তু তুমি ওই ক্লাউড কম্পিউটিং সিস্টেমের ভিতরেই করতে পারবা। এরপরে আসতে হলো তোমার কি নিরাপত্তা। তুমি চিন্তা করে দেখো যে এত বড় একটা কোম্পানি, গুগলের মতো কোম্পানির কাছে তুমি তোমার তথ্যগুলো রাখতেছো, এরা কি পরিমাণ সিকিউর। ঠিক আছে, এরা কি পরিমাণ সিকিউর। তুমি তোমার তথ্য যদি তোমার ল্যাপটপে রাখো বা কোনো জায়গায় জমা করতেছো, কোনো হ্যাকার ট্যাকার খুব সহজে ওইটা বের করে নিয়ে যেতে পারে। কিন্তু গুগলের মতো একটা কোম্পানির কাছে তুমি তথ্য রাখতেছো, তারপরে তুমি মাইক্রোসফটের মতো একটা কোম্পানির কাছে তথ্য রাখতেছো, এদের কাছে তথ্যটা তোমার কতটা নিরাপত্তায় থাকবে তুমি নিজে একবার চিন্তা করে দেখো। তাহলে এটা অনেক সিকিউর। এরপর হলো স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ। এবার তুমি চিন্তা করে দেখো তোমার যেই আমি বললাম যে তুমি যদি ওই সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সফটওয়্যারের অ্যাক্সেসও নাও যে আমি এই সফটওয়্যারগুলো ব্যবহার করবো আপনার ক্লাউডের ভিতরেই, তাহলে এই যে সফটওয়্যারগুলো নিলা ওই সফটওয়্যারগুলো যদি আপডেট হয় তাহলে কিন্তু এটা ক্লাউডের ভিতরে তারা আপডেট করে রাখবে। তুমি জাস্ট কি করবা, তোমার সিস্টেম দ্বারা সফটওয়্যারে প্রবেশ করবা, কাজ করবা। তাহলে তোমার কিন্তু আপডেটের কোনো প্যারাই নেই। তাহলে তুমি শুধু তার কাছ থেকে যদি ওই ক্লাউড সিস্টেমের ভিতরে সফটওয়্যারগুলো কিনো তাহলে ওইখানে ওইটা আপডেট থাকবে, সংরক্ষণ হয়ে থাকবে, তুমি শুধু কি করবা, আরামসে ব্যবহার করবা। তাহলে চিন্তা করে দেখো কতটা সুবিধা। এরপরে হলো কি নতুন উদ্যোক্তাদের জন্য সুবিধা। আরে ভাই, নতুন উদ্যোক্তাদের জন্য যে এটা সুবিধা, এটা প্রথমেই আমরা বলছি যে একটা ছোট্ট আইটি প্রতিষ্ঠান থেকে শুরু করে তোমার ডেটা ভিত্তিক যে প্রতিষ্ঠান যদি তোমার বানায়, সে চাইলেই কিন্তু ক্লাউডের কাছ থেকে বিপুল পরিমাণ সফটওয়্যারের অ্যাক্সেস থেকে শুরু করে বিপুল পরিমাণ জায়গার অ্যাক্সেস কিন্তু তার কাছ থেকে অল্প টাকা দিয়ে নিতে পারতেছে। আর এই যে নিল, এর কারণে কিন্তু তার প্রথম সেটআপে কিন্তু অতিরিক্ত সার্ভারের কস্ট, সফটওয়্যার কস্টের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে না। তাহলে কিন্তু সে অল্প খরচে কিন্তু এই ধরনের একটা অফিসিয়াল সুন্দর একটা সেটআপ কিন্তু তারা তৈরি করতে পারতেছে। তাহলে এটাই হলো নতুন উদ্যোক্তাদের জন্য সুবিধা।
এইবার আসো হলো অসুবিধার দিকে, এবং আগে আমি তোমাকে বলতে চাই যে তোমার যদি যে কোনো কঠিন টপিকের যদি বিস্তারিত আলোচনামূলক ক্লাস লাগে তুমি নিচে কমেন্ট করতে পারো, আমি ইনশাল্লাহ কমেন্ট করার চেষ্টা করব। এবং আমি যদি তোমার জন্য ওই টপিকটা প্রয়োজন মনে করি অর্থাৎ তোমাদের জন্য প্রয়োজনীয় মনে করি, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে ওই টপিকটার ক্লাস তোমার জন্য দেওয়ার জন্য, যদি আমার সুযোগ থাকে। তাহলে এখন দেখো অসুবিধার ক্ষেত্রে, তাহলে অসুবিধাটা কি কি আছে? সবার প্রথম হলো সার্ভিস ফি প্রদান। এই যে আমরা বাঙালি, আমাদের এটাই কষ্ট লাগে, ভাই আমি তোমার থেকে যে সুবিধা নিব, এই যে ওই কোম্পানিগুলোর কাছ থেকে, পরিষেবা কোম্পানি বা সেবাদানকারী কোম্পানির কাছ থেকে যে সুবিধা নিব, টাকা দিতে হবে, তখনই খারাপ লাগে। কিন্তু অল্প টাকায় যে অনেক ভালো জিনিস পাচ্ছি, এটা আমরা বুঝতে চাই না। তাহলে সহজ কথাটা কি? সহজ কথা হলো যে আমরা যদি এই ধরনের ক্লাউডের সুবিধা নেই, আমাদের কি করতে হবে? তাকে যে পরিমাণ ব্যবহার করছি রিসোর্স, সেই পরিমাণ তাকে টাকা দিতে হবে। এরপরে হলো নিরাপত্তা। এখানে যেমন নিরাপত্তা জিনিসটা ভালো ছিল, এখানেও নিরাপত্তাটা আবার খারাপ দিকেও চলে আসছে। এই পয়েন্টটা কেন? আমার তথ্যগুলা কিন্তু আমার হাতে নাই, আমার তথ্যগুলো আছে হলো একটা কোম্পানির হাতে, একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের হাতে, গুগলের হাতে, মাইক্রোসফটের হাতে বা অ্যামাজনের হাতে আমি কি করছি? আমার তথ্যগুলো জমা রাখছি। তাহলে যেহেতু আমার তথ্য আমার কাছে নাই, একটু হলেও এখানে নিরাপত্তার ব্যাপার আছে যে তাদের যদি বা তাদের কাছ থেকে যদি কোনো সমস্যা হয়, তাহলে এইটা একটা সংখ্যা থেকে যায়। এই জন্য এখানে অসুবিধার ভিতরে নিরাপত্তা শব্দটাও আসছে। এরপরে হলো সার্ভার জনিত সমস্যা। এবার চিন্তা করে দেখো যে তুমি যেহেতু তোমার একটা দুর্বল কম্পিউটার সেটআপ দিয়ে তুমি সকল তথ্য মেইনলি রাখছো কোথায়? তোমার এটা হলো তোমার অফিসে তোমার কম্পিউটার, তোমার ভিতর এখানে আমার তেমন কিছুই নেই, সকল কিছু রাখছো হলো তুমি ক্লাউডে জমা দিয়ে রাখছো। এবার হঠাৎ করে তুমি কম্পিউটার চালু করে ঢুকতে গেছো, তোমার ক্লাউডে রেজিস্ট্রেশন করে ঢুকতে গেছো বা লগ ইন করে ঢুকতে গেছো, যাই দেখতেছো বলতেছে যে সার্ভারে কাজ চলতেছে। ভাই 3 দিন পরে একটা মেসেজ উঠলো যে 2 ঘন্টা পরে আসেন, 3 ঘন্টা পরে আসেন। তাহলে চিন্তা করে দেখো, ওইটা কি তোমার হাতে আছে? ওটা তো তোমার হাতে নেই। তাহলে সার্ভারে যদি কোনো সমস্যা হয় অথবা সার্ভার জনিত কোনো আপডেট জনিত অথবা যে কোনো ধরো সমস্যাই হলো, কোনো সার্ভারে বিরাট কোনো ক্ষতি হয়ে গেল, তাহলে কিন্তু ভাই তুমি রিস্কে পড়ে গেলা। ঠিক আছে? তাহলে এইটা আমাদের একটা ভয় থাকলো যে সার্ভার জনিত সমস্যা, সার্ভার জনিত সমস্যা হলে কিন্তু এটা আমাদের জন্য একটা অনেক বড় সমস্যা, কারণ এটা আমাদের হাতে নাই। এরপর হলো প্রশিক্ষণ। এবার এই যে ক্লাউড ব্যবহার করে কিভাবে, ক্লাউডের জায়গা কিনে কিভাবে, ওইখান থেকে তথ্য মানে প্রসেস থেকে শুরু করে তথ্য নিয়ে যে কোনো কাজ করে কিভাবে, অথবা তথ্য জমা রাখে কিভাবে, এই জিনিসগুলোর ব্যাপারে কিন্তু আমাদের সাধারণ যেই লোকগুলা তুমি কোম্পানিতে নিবা, তাদের অনেকেরই এটা সম্পর্কে ট্রেন আপ নাও থাকতে পারে। তাকে তোমার কি করতে হতে পারে? প্রশিক্ষণ দিতে হতে পারে যে ভাই এইভাবে ক্লাউডে কাজ করে। ঠিক আছে? কারণ ক্লাউডের জগৎটা কিন্তু অনেক বড়, তোমরা জাস্ট একটা শ্যাডো পড়তেছো, একটা ছায়া, ভাই তোমার দেওয়া হয়েছে বইতে। ঠিক আছে? এইটুকুই, এটার একটা আলাদা জগতই আছে। ক্লাউড দিয়ে পুরো দুনিয়ার অনেক কিছু চলতেছে। তাহলে এইটার ব্যবহার যখন তুমি করবে, তখন কিন্তু ওই তোমার লোকবলকে তোমার কি করতে হবে? প্রশিক্ষণ দিতে হবে ওইটার ব্যবহারটা শেখানোর জন্য। এরপরে আসতেছে হলো স্টোরেজ লিমিট। কিছু কিছু ক্লাউড সেবা প্রদানকারী কোম্পানির ক্ষেত্রে দেখা যায় তারা স্টোরেজে লিমিট করে দেয় যে আপনি এইটুকু স্টোরেজ ব্যবহার করতে পারবেন এত টাকার মধ্যে, এরপর নিতে গেলে এত টাকা লাগবে, বা অনেক কিছু নিয়মকানুন থাকে। তো এই স্টোরেজ লিমিটের ইস্যুটা কিছু কিছু সেবা প্রদানকারী কোম্পানির বেলায় দেখা যায়। ঠিক আছে? এরপরে আছে হলো ইন্টারনেটের উপর নির্ভরশীলতা। এখন এটা শেষে রাখছি, কিন্তু এইটাই সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা যদি এই ক্লাউডের এই যে এত কিছু বকলাম, এই টোটাল জিনিসটার সুবিধা নিতে গেলে ভাই তোমার ইন্টারনেট কানেকশন সো ফাস্ট হইতে হবে অ্যান্ড ফ্রিকোয়েন্ট হইতে হবে, সুন্দর হইতে হবে। এই 2 মিনিট পর পর টং করে চলে যায়, আবার টাং করে চলে আসে, এরকম ধরনের ইন্টারনেট নিয়ে তুমি ক্লাউডের সেবা নিতে পারবে না। আবার ইন্টারনেট চলেই যায়, খবরই থাকে না। আবার স্লো ইন্টারনেট, এইরকম ধরনের জিনিস নিয়ে তুমি ক্লাউডের পরিপূর্ণ সেবা নিতে পারবে না। তার মানে এই টোটাল সিস্টেমটা যদি তুমি সব থেকে ভালোভাবে ব্যবহার করতে চাও, তোমার জন্য ফায়দামান হোক, তোমার কোম্পানির জন্য বেটার হোক, এই জিনিস যদি তুমি চাও, তাহলে তোমাকে অবশ্যই একটা ফাস্ট, সিকিউর এবং সুন্দর ইন্টারনেট ব্যবস্থা তোমার থাকতে হবে, যার মাধ্যমে তুমি এই ক্লাউড থেকে তুমি সুবিধা নিতে পারবে। তাহলে এই ছিল আজকের ক্লাসে। এখান থেকে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন আসে স্যার, বিবৃতিমূলক 4 মার্কের প্রশ্ন আসে, সংজ্ঞা অনুযায়ী 1 মার্কের প্রশ্ন আসে। এই যে তোমার মডেল বলো, তারপরে তোমার সাধারণ বৈশিষ্ট্য বলো, এদের উপর নির্ভর করেও কিন্তু বিভিন্ন প্রকার প্রশ্ন আসে 2 মার্কের। তাহলে 1, 2, 4, 3 সকল রকমের প্রশ্নই কিন্তু এখান থেকে আসে। তাই ক্লাসটা আশা করি তুমি খুব মনোযোগ দিয়ে করছো, এবং মনোযোগ দিয়ে করলে এই টপিকগুলোতে আর তোমার কোনো ধরনের সমস্যা থাকবে না। ভালো করে মিলাই দেখবা প্রশ্নে যে তোমার আসলে চাইছে কোনটা, এটা চাইলে এটার মানে সুন্দর ব্যাখ্যা দিবা। যদি তোমার প্রকার
প্রকারভেদ চাই তাহলে প্রকারভেদের তোমার ব্যাখ্যা দিবা, যদি তোমার সার্ভিস মডেল চাই সার্ভিস মডেলের ব্যাখ্যা দিবা, যদি বিবৃতিমূলক সুবিধা চাই যে এই ধরনের সুবিধা আমরা ভোগ করে থাকি তাহলে এই ধরনের ব্যাখ্যাটা সুন্দর করে তোমাকে দিতে হবে। তাহলে ভালো করে খেয়াল রাখো যে তোমার কোন প্রশ্নটা যাচ্ছে এবং সেটা সাপেক্ষে সুন্দরভাবে তুমি অ্যান্সারটা করবা। এই জন্য অবশ্যই ক্লাসটা ভালোভাবে বোঝার চেষ্টা করবা, প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে নোট করবা, ইনশাল্লাহ তোমার আর কোনো ধরনের সমস্যা থাকবে না। ইনশাল্লাহ সামনে এই অধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এবং এছাড়াও অন্যান্য অনেক ইম্পর্টেন্ট টপিকের ক্লাসগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তার থেকে বড় কথা হলো বোর্ড পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমার জন্য বেস্ট একটা সাজেশনের ব্যবস্থা করে দেওয়া হয় এই চ্যানেল থেকে, ওইটা পাওয়ার জন্য হলেও এই চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং রিকোয়েস্ট করবো এই চ্যানেলটা তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যাতে তার আইসিটি সকল ভয় কেটে যায়। তাহলে আজকের মতো এইটুকুই, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।